আচ্ছা, তো এই ভিডিওতে আমি তোমাদের সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট কিভাবে লিখতে হয় না হয় সেটার কিছু বেসিক নিয়ম রয়েছে। দেন সেগুলো একটুখানি বলে দেবো। যদি একটুখানি ভালো করে দেখো, একটু স্পিডে দেখো। তোমাদের যেহেতু টাইম নেই, আমি রেকর্ড করছি 1:48, বাট পোস্ট করতে হয়তো 2টো আড়াইটা বেজে যেতে পারে। তো তোমরা পার্টিকুলারলি কথাগুলো ভালো করে শুনবে, একটা বেসিক তোমাদের ধারণা দেবো। অ্যান্ড আমি তোমাদের একটা লাইভ ক্লাস করাবো, সেখানটায় আরেকটুখানি ব্রিফলি আরও ভালোভাবে বলে দেবো। লাইভ ক্লাসটা হয়তো আমার সেকেন্ড একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে হতে পারে। আমি তোমাদের টাইমটা একটুখানি মেনশনস করে দেবো, বাট ওই 6টার দিকে নর্মাল হচ্ছে কিছু করাবো আই থিঙ্ক। ইউজুয়ালি অনেকবার এমনও হয়েছে যে লাস্ট ক্লাসটা দেখেও কিন্তু নর্মালি হচ্ছে কি যে অনেকে পাস করে গেছে বা লিখে আসতে পেরেছে। নর্মালি দুটো পোর্শন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং হচ্ছে সাবস্টেন্স, ঠিক আছে? তো প্রথমে না এসের কথা বলি। এসে পার্টিকুলারলি কি করবে না করবে। প্রথমে যে এসে টপিকটা তোমাদের যেটা ইম্পর্টেন্ট সবার আগে, সেটা হচ্ছে কি যে এআই। এবার এআই হচ্ছে কি তোমার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি মক টেস্টে দিয়েছিলাম ওইভাবে দিতে পারে, বা আনএমপ্লয়মেন্টের কনটেক্সটে এআই দিতে পারে, বা হচ্ছে কি যে তোমার এর যে নর্মালি হচ্ছে কি যে লিটারেচারের কনটেক্সটে দিতে পারে। তো এআইটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি যে এআই। ঠিক আছে, আশা করছি তোমরা কালকে হয়তো এআই দেখতে পাবে, বাট অনেক ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের নেক্সট মোস্ট টপিক হচ্ছে কি যে উইমেন। উইমেন এম্পাওয়ারমেন্টটা অনেকে বলছিলে, আমাদের গ্রুপেও আছে, অনেকে বলছিলে যে দাদা উইমেন এম্পাওয়ারমেন্টটা চলে এসেছে। তো ওখানটায় উইমেন এম্পাওয়ারমেন্টটা যে কনটেক্সটে এসছে অন্য কনটেক্সটে এবার দেবে। কীভাবে দেবে আমি তোমাদের বলেও দিচ্ছি। আমার কাছে টোটাল অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আছে, আমি তোমাদের পিডিএফে দিয়ে দিচ্ছি, এবং ওটার টোটাল অ্যানালাইসিস করা আছে 2011 থেকে 2000 টোটাল হচ্ছে কিছু 24 অব্দি বা 25 অব্দি এতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা পিডিএফ বানিয়ে দিয়েছি, ওটা দেখাচ্ছি, ওটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে। যারা গ্রুপে নেই, তোমরা কিন্তু গ্রুপের লিঙ্ক থ্রুতে জয়েন হতে পারো, আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। তো নেক্সট হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উইমেনটা করবে, এবং তারপরে টপিকটা হচ্ছে কি তোমরা রেলেভেন্স অফ উইলিয়াম শেক্সপিয়ার বা শেক্সপিয়ার ইন 21st সেঞ্চুরি। উইলিয়াম শেক্সপিয়ারটা করবে 3 নম্বর টপিক। দেন 4 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে কি যে তোমরা তারপরে পর করতে থেকো, ঠিক আছে? নর্মালি আমি তাও তোমাদের লাইভ ক্লাসে বলে দেবো। এটা হচ্ছে কি যে নর্মালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, আমার কাছে এতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রয়েছে। এটা হচ্ছে কিছু 1+1 সিস্টেমে 2018 অব্দি প্রশ্ন, দেন তারপরে 2021 থেকে কেমন ধরনের প্রশ্ন এসছে, দেন এখানটায় পরপর রয়েছে। তো যে 3টে টপিক বললাম, ওই 3 টপিক ভালো করে করবে। দেন ভালো করে করার পরে দেন তারপরে হচ্ছে কি যে পরপর মক টেস্টের যে প্রশ্নগুলো, দেন সেগুলো তুমি করতে পারো। আমি উইলিয়াম শেক্সপিয়ারের যে কোশ্চেন্সটা বলছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটার কথা বলছি। দাঁড়াও দেখাচ্ছি এই প্রশ্নটা, রিলেভেন্স অফ দ্য উইলিয়াম শেক্সপিয়ার ইন দ্য 21st সেঞ্চুরি, এই প্রশ্নটার কথা বলছি, এটা 3 নম্বর রাখলাম। তারপরে পর যেটা মক টেস্টে রেখেছি, দেন সেই কোশ্চেন্সগুলো করতে পারো। এবং আমি একটা এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দিয়ে একটা অ্যানালাইসিস করেছিলাম, যে উইমেন এম্পাওয়ারমেন্টটা হচ্ছে কি যে কবে কবে দিয়েছিল, দেন উইলিয়াম শেক্সপিয়ারটা কবে কবে দিয়েছিল, কত বছর পর আসছে, দেন তারপর হচ্ছে কি যে এই টপিকটা কত বছর দিয়েছিল, একটা প্রপার অ্যানালাইসিস করা। নর্মালি আমি যদিও অনলাইনের থ্রুতে করেছি, তোমরা এটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে কি তোমাদের যেটা মক টেস্টে দিয়েছিলাম আমি, ইংলিশের বা মানে স্পোকেন ইংলিশের একটা কনটেক্সট, ওইটা কিন্তু 4 নম্বর তুমি রাখতে পারো। দেন তারপরে 5 নম্বরে তুমি হচ্ছে কি এইটা রাখতে পারো, ফিউচার অফ রিডিং ইন দ্য ডিজিটাল এজ, এটা রাখতে পারো 5 নম্বরে, ঠিক আছে? দেন তারপরে হচ্ছে কি তুমি 6 নম্বরে আরও কিছু রাখতে পারো, পরপর নর্মালি রাখতে পারো। আমি তোমাদের যখন যদি আরেকটা ভিডিও পোস্ট করি, আমি সেখানটা পার্টিকুলারলি এই পরপর টপিকগুলো বলে দেবো, মুখে বলে দিচ্ছি এখন, বা ওটাতে কিন্তু বলে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে তোমার এখানটায় বলে দেওয়া রয়েছে, দেখো উইলিয়াম শেক্সপিয়ার ইন আ ডিজিটাল এজ এইভাবে আসতে পারে, বা ফিউচার অফ লিটারেচার ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কনটেক্সটে, মানে পরপর তোমরা কিন্তু করবে। এবং আর একটা পর মানে যে কটা টপিক বললাম, 4টে হয়েছে মেবি, 5 নম্বর তুমি এটা রাখতে পারো, দ্য রোল অফ দ্য ট্রান্সলেশন ইন দ্য মাল্টি লিঙ্গুয়াল ইন্ডিয়া, এটাও রাখতে পারো তুমি 5 নম্বরে, ঠিক আছে? তো পার্টিকুলারলি প্রথমে এআই, তারপর উইমেনটা করার পরে দেন তারপরে যে কটা পসিবল একটুখানি দেখে যাওয়ার চেষ্টা করো, তার কারণ এসে না খুব একটা কমন টমন পড়ে না, ওই কারণের জন্য বললাম। বাট এআইটা কিন্তু এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এভাবে পরপর অ্যানালাইসিস করা রয়েছে বিভিন্ন এর থ্রুতে। যেমন দেখো স্টার মার্ক করা রয়েছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা, ফিউচার অফ লিটারেচার ইন দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে উইমেন ইন দ্য সোশ্যাল মিডিয়া কনটেক্সটে বা অ্যাডভার্টাইজমেন্টের কনটেক্সটে, তো হচ্ছে কি যে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের ডিজিটাল এজের কনটেক্সটে, তারপর হচ্ছে কি ডিজিটাল এডুকেশনের যে কনটেক্সট আছে, ক্লাইমেট চেঞ্জের যে কনটেক্সট আছে। তো প্রথম যে 3টে বললাম, সেই 3টে করার পরে পরপর করে থাকবে, ঠিক আছে?
আচ্ছা, তো এবার তোমাদের হচ্ছে কি যে সাবস্ট্যান্স এবং ক্রিটিক্যাল নোট কিভাবে লিখতে হবে না হবে কিছু বেসিক রুলস আছে, দেন সেটা যদি জানো তাহলে একটুখানি সুবিধা হয় লিখতে, ওটা একটুখানি ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো আমি এখানটায় রেখেছি রুলসগুলো, বাট নর্মালি হচ্ছে কি যে আমি তোমাদের পার্টিকুলারলি পরপর রুলসগুলো বলতে বলতে থাকবো, দেন সেটা শুনে নিও। এবং তোমাদের বেসিক্যালি হচ্ছে কি যে প্রথমে নম্বর বিভাজনটা যারা জানো না একটুখানি বলে দিই। তোমাদের সাবস্ট্যান্সে থাকে হচ্ছে কি যে 8 মার্কস, এই 12 মার্কস, এবং ক্রিটিক্যাল নোটে থাকে হচ্ছে কি যে 8 মার্কস। মানে তোমাদের এখানে দেখো লেখা থাকে সাবস্ট্যান্স, তারপর হচ্ছে কি যে একটি ক্রিটিক্যাল নোট, তো এই ক্রিটিক্যাল নোটে থাকে 8 মার্কস, আর এই সাবস্ট্যান্সের জন্য থাকে হচ্ছে কি যে 12 মার্কস। তো এই 8 মার্কসটা আমি একটা ফর্ম্যাট বানিয়ে দিয়েছি, সেই ফর্ম্যাটটা হয়তো তোমাদের যখন আমি ইউটিউবে ক্লাস নেবো আমার সেকেন্ড চ্যানেলে, সেখানটায় তোমাদের ফর্ম্যাটটা আমি বলে দেবো, ঠিক আছে? ওইটাই তুমি জাস্ট মুখস্থ করে স্ক্রিনশট মেরে নিয়ে যাবে, 8 মার্কস পকেটে করে তারপর পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? এক যেমনভাবে নর্মালি হচ্ছে কি যে এবার কত কি দেয়, 8-এ 6 দেয় কি 7 দেয় বা কিছু, ওটা দেখে যেতে পারবে, ঠিক আছে? তো এবার আমি এই সাবস্ট্যান্সটা কিভাবে কি করতে হয় না হয় সেটার কিছু রুলস আছে, দেন সেটা মেনটেন করে তারপরে করতে হয়, সেগুলো একটুখানি বলে দেবো, ঠিক আছে? তো চলো, প্রথমে যে রুলসটা সেটা হচ্ছে কি যে বলেছে বা লিখে আছি আমি, যে ফর এ প্যাসেজ 1/3 অফ দ্য অরিজিনাল টেক্সট, মানে তোমাকে যে প্যাসেজটা দেবে এর দেওয়া একটা প্যাসেজ দেবে, আর হচ্ছে কি যে বিয়ের দেওয়া একটা প্যাসেজ দেবে, তো এই প্যাসেজের 1/3, যে প্যাসেজটা যে দিয়েছে সেই প্যাসেজের 1/3 তোমাকে সাবস্ট্যান্স লিখতে হবে। যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের 3/1 যে ওয়ার্ড হবে সেই ওয়ার্ডের পার্টিকুলার তোমাকে সাবস্ট্যান্সটা করতে হবে। যেমন এখানটায় ধরো তোমার 150টা মতো ওয়ার্ডের প্যাসেজটা দেওয়া রয়েছে, তো তুমি তাকে 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করে 50টা ওয়ার্ড হবে, সেই 50টা ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু সাবস্ট্যান্সটা করতে হবে। এবার কিভাবে বুঝবে এখানটায় কতগুলো ওয়ার্ড আছে, সেটা একটা রুলস আছে। যেমন তোমাকে কিভাবে গুনবে সেই একটা রুলসটা কি, প্রথমে এইভাবে লাইনগুলো পরপর গুনবে, কটা লাইন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, ধরো 16টা লাইন আছে, 16টা লাইন এমন লিখে তোমার গুণ দেবে। দেন এবার প্রথম লাইনে সব কটা ওয়ার্ড গুনবে, প্রত্যেক কটা ওয়ার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, তাহলে 20টা মতো ওয়ার্ড আছে, এবার এটাতে গুণ করে দেবে, তাহলে 16 × 32 320, দেন 3 দিয়ে ভাগ করে দেবে, যেটা বেরাবে সেই ওয়ার্ডের বা ততগুলো ওয়ার্ডের পার্টিকুলারলি হচ্ছে কি তোমাকে সাবস্ট্যান্সটা করতে হবে, মানে 3/1 বুঝতে পেরেছো? তাহলে প্রথম রুলস কিন্তু ওটা। সেকেন্ড বলেছে যে এ সিঙ্গেল প্যারাগ্রাফ ইজ জেনারেলি ইউজ টু রাইট সাবস্টেন্স, মানে তোমাকে সিঙ্গেল প্যারাগ্রাফ করতে হবে, কোনো ডাবল প্যারাগ্রাফ করবে না। ডাবল প্যারাগ্রাফ মানে কি, দেখো এই প্যাসেজটা দুটো প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ, ওরকম করলে কিন্তু চলবে না, তোমাকে একটা প্যারাগ্রাফের মধ্যেই পার্টিকুলার তোমার সাবস্টেন্সটা লিখতে হবে। নেক্সট রুলস হচ্ছে কি যে রিড অ্যান্ড রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি ফর সেপারেল টাইমস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। এবার একটা তোমাদের কথা বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট রুলস, পার্টিকুলারলি যারা খুব ইংলিশ পারে এবং যারা নর্মাল ইংলিশ পারে সবার পক্ষেই যে প্যাসেজটা তোমাদেরকে দেবে সাবস্ট্যান্সটা লেখার জন্য, ফুললি আন্ডারস্ট্যান্ড করাটা বা ফুললি বোঝাটা কিন্তু সবার পক্ষে পসিবল নয়। যে খুব ভালো ইংলিশ বোঝে সে হয়তো 80% বুঝতে পারবে, এবার তোমার ইংলিশটা খারাপ তুমি হয়তো 20% বুঝতে হবে। তো মোটামুটি আমাকে বা তোমাকে পুরো প্যাসেজটা একদম হামরি করে বুঝতে হবে ওরকম কোনো ব্যাপার নয়, ওভারঅল যেটা বুঝবে দেন সেটাই যদি নিজের ভাষায় লেখো, ওখানকার যে ওয়ার্ড আছে দেন সেই ওয়ার্ডগুলো ইউজ করে, তাহলেও কিন্তু হবে। তো এই বোঝার জন্য হয়তো তুমি প্রথমবার যখন পড়ো তখন ঘোড়ার ডিম কিচ্ছু বুঝতে পারলে না, তো প্যানিক করবে না বা ভয় পাবে না, ওটা আর একবার পড়বে, দেন তারপর আবার পড়বে, দেখবে তোমাদের যখন বাড়িতে কোনো চিঠি আসছে ইংলিশে, হয়তো তুমি পুরোটা লাইন বাই লাইন বুঝতে পারোনি, বাট ওভারঅল কি বলতে চেতেন সেটা বুঝতে পেরেছো, ওই আমাদেরকে ওই ওভারঅলটাই জানতে হবে। তো ওই কারণের জন্য এই নেক্সট নিয়মটা আছে, যে বারবার করে রিড করবে, বারবার করে রিড করবে, ওভারঅল যেটা নর্মালি বুঝতে পেরেছো দেন সেটাই ওই 3/1 করে লিখতে হবে, ঠিক আছে? নেক্সট বলেছে ট্রাই হার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য কি নোট অফ দ্য প্যাসেজ। এটা তোমাদের আমি যখন লাইভ ক্লাস নেবো সেখানে আর ভালোভাবে বুঝিয়ে দেবো। মানে পার্টিকুলার যখন প্যাসেজটা দেবে সেই প্যাসেজটার যে মেন আইডিয়াটা, ধরো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের উপরে দিয়েছে, তো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের ওখানটায় মেন যে আইডিয়াটা দেন সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। ধরো বলেছে যে কিছু কিছু কারণের জন্য এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, দেন সেটা কি পয়েন্টস রাখলে, কোনো হচ্ছে কি তোমাকে বলছে যে পলিউশনের রেটটা এতটা বেড়ে আছে সেটা আন্ডারলাইন করলে, দেন ইদানিং বা মডার্ন এজের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি হওয়ার জন্য হচ্ছে কি যে পলিউশনসটা হচ্ছে ওটা মেন পয়েন্টস। এবার ধরো কোনো এক্সাম্পল দিয়েছে যে অমুক জায়গায় হচ্ছে কি যে তোমার পার্টিকুলারলি অন্য
কোনো কারণের জন্য পলিউশনটা আরও বাড়ছে, বা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির জন্য পলিউশনটা বাড়ছে, ওটা এক্সাম্পল, ওটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস নয়। তো তোমাকে মেন প্যাসেজটা পড়ে মেন আন্ডারলাইন করতে হবে সেন্ট্রাল আইডিয়াটা। তারপরে যে যে মেন পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করলে, দেন সেই আন্ডারলাইন করা পয়েন্টসগুলোকে দিয়ে একটা ছোট্ট সাবস্টেন্স বানাতে হবে। দেন বলেছে নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি যে, বা নিয়ম হচ্ছে কি যে, ইট শুড বি রিটেন ইন থার্ড পার্সন। তোমাকে অলওয়েজ থার্ড পার্সন লিখতে হবে। মানে তুমি আই ইউজ করতে পারবে না, আই তো ফার্স্ট পার্সন, ওটা ইউজ করতে পারবে না, বা ও ইউজ করতে পারবে না, ঠিক আছে? নর্মালি থার্ড পার্সনে করতে হবে। প্যাসেজটা যেমন পার্সনে দিয়েছে ঠিক তেমন পার্সনে লিখলে ভালো হয়। বলেছে ডু নট ইউজ এক্সাম্পল ইউজড ইন দ্য গিভেন টেক্সট ইন দ্য সাবস্টেন্স। যদি তুমি দেখো তোমার সাবস্টেন্সের মধ্যে কোনো এক্সাম্পলস দিয়েছে, তাহলে ওই এক্সাম্পলসগুলো বাদ দেবে, ঠিক আছে? মানে থার্ড যদি তোমার এক্সাম্পলস দেওয়া থাকে, ধরো হচ্ছে কি তোমাকে কাইন্ড অফ এইখানটা ভালো করে বুঝতে পারবে। এক ধরো প্যাসেজ আছে, এই প্যাসেজটা বলেছে ব্যাড হ্যাবিটস আর দ্য অ্যাকশন দ্যাট হার্ম আস দ্য লং টার্ম, সাম কমন ব্যাড হ্যাবিটস আর। তো ব্যাড হ্যাবিটস মানেই হচ্ছে কি যে কিছু ব্যাড হ্যাবিটস, মানে এখানে দেখো ব্যাড হ্যাবিটস বলেছে, কিছু ব্যাড হ্যাবিটস আমাদেরকে শরীর মানে আমাদের হার্ম করে। এবার কিছু ব্যাড হ্যাবিটস আর, এগুলো ব্যাড হ্যাবিটসের এক্সাম্পল, তাহলে এগুলো আর দেওয়া যাবে না। ব্যাড হ্যাবিটস বলে দিয়েছো মানে এই ব্যাড হ্যাবিটসগুলো তুমি অলরেডি মানে বলে দিয়েছো এখানটায়, তাহলে যখন ব্যাড হ্যাবিটস বলছো তখন আর এক্সাম্পলগুলো দেওয়ার দরকার নেই, তো তেমন এক্সাম্পলগুলো বাদ দিতে হবে তোমাকে। বলেছে ডু নট অ্যাড পার্সোনাল ওপিনিয়ন অর আইডিয়া ইন দ্য সাবস্টেন্স। তোমার কোনো পার্সোনাল ওপিনিয়ন দেবে না, প্যাসেজে যেটা লেখা থাকবে সেটার বেসিসেই তোমাকে সাবস্টেন্সটা লিখতে হবে, কোনো রকম নিজের ওপিনিয়ন দেবে না। ধরো এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে তোমাকে একটা সাবস্টেন্স দিল, অ্যান্ড তুমি লিখছো যে আমার মনে হয় এই কারণের জন্য এনভায়রনমেন্টাল পলিউশনসটা হচ্ছে, ওটা করা যাবে না। প্যাসেজে যেটা দেওয়া থাকবে সেই বেসিস তোমাকে সাবস্টেন্স লিখতে হবে। নেক্সট বলেছে ডু নট ইউজ ফিগার অফ স্পিচ অ্যান্ড আননেসেসারি ডিটেলস। মানে তোমার কোনো রকম ফিগার অফ স্পিচ কিন্তু রাখা যাবে না। ফিগার অফ স্পিচ মানে কীভাবে বুঝবে? সিমিলি মেটাফোর তো বোঝা ইজি। ধরো যদি কোনো কাউকে যদি তোমার কম্পেয়ার করা হয় উইদাউট ইউজিং লাইক অ্যাজ, তখন ওটাতে মনে করবে যে মেটাফোর ইউজ করা হয়েছে। বা যদি দেখো লাইক অ্যাজ ইউজ করা হয়েছে কোনো একটা কম্প্যারিজন করার জন্য দুটো আনলাইক থিংকে, তখন মনে করবে ওখানটায় বেসিক্যালি হচ্ছে কি যে সিমিলি ইউজ করা হয়েছে। তো কিছু কিছু ফিগার অফ স্পিচ তোমাদের জানতে হবে, তাহলে আরও ইজি হয়ে যাবে। তার মানে কি কতগুলো জিনিস বাদ পড়ছে দেখো, এক্সাম্পলস অ্যাড করা যাবে না, তাহলে বাদ পড়ে যাচ্ছে। ফিগার অফ স্পিচ অ্যাড করা যাবে না, বাদ পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি ডিরেক্ট স্পিচ ইউজ করা যাবে না, কোটেড লাইন ইউজ করা যাবে না, তাহলে বাদ পড়ে যাচ্ছে। তাহলে যদি এরকম টাইপের কিছু থাকে, অনেকগুলো জিনিস তোমার বাদ পড়ে যাচ্ছে, তাহলে 3 ভাগের 1 ভাগ লিখতে হয়, এতগুলো জিনিস জানা থাকলো তাহলে বাদ পড়ে গেল অনেক কিছুই, ঠিক আছে? কিছু এক্সাম্পলস রয়েছে এখানটায় এটা বোঝানোর জন্য। যেমন বলেছে শি সলভ দ্য পাজল বাই হারসেলফ, মানে সে পাজলটা সলভ করো নিজের দ্বারা। তো সি সলভ দ্য পাজল এইটুকু দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি কার দ্বারা করলো, বা এর নিজের দ্বারা করলো কি লোকের দ্বারা করলো সেটা ছাড়া দরকার নেই। তাই এটা আননেসেসারি ডিটেলস, এটা দ্বারা দরকার নেই, এইটুকু জাস্ট রাখলে হয়ে যাবে। বা হি বিল্ড দ্য হাউস উইথ হিজ ওন হ্যান্ডস, তা হি বিল্ড দ্য হাউস হচ্ছে কি মেন পয়েন্টস, উইথ হিজ বিল্ড হ্যান্ড এটা আননেসেসারি ডিটেলস, এটা রাখা দরকার নেই। নেক্সট কিছু সিম্পল সেন্টেন্স তোমাকে করতে হবে। ধরো কোথা বলেছে শি ওয়াজ অ্যাজ বিজি অ্যাজ বি, সে মোটামুটি বিয়ের মতো বিজি, তাহলে এখানটা আলটিমেট কি বোঝাতে চাইছে যে একজন ব্যক্তি বিজি, তাহলে শি ওয়াজ বিজি এইটুকুতে লিখলে হয়ে যেত, এক্সট্রা অ্যাজ ফ্যাজ বিটি লেখার দরকার ছিল না। তো এই সমস্ত আননেসেসারি ডিটেলস তোমাকে বাদ দিতে হবে। বলেছে ডু নট ইউজ ডিরেক্ট স্পিচ, মানে ডিরেক্ট স্পিচ মানে ইনভার্টেড কর্মতে যেগুলো থাকে সেগুলো ডিরেক্ট স্পিচ মেনলি বলা হয়, ওরকম থাকলে বাদ দিতে হবে তোমাকে। বলেছে ট্রাই টু রাইট ইউর অ্যান্সার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার অ্যাজ পসিবল, মানে সাবস্টেন্সটা তোমার নিজের ল্যাঙ্গুয়েজে লিখলে ভালো হয়, বাট ওভারঅল প্যাসেজটা পরে যেটা বুঝতে পেরেছো ওখানকার ওয়ার্ডসগুলো ইউজ করে তুমি কিন্তু লিখতে পারো, যাদের ইংলিশ একটু খারাপ। আদারওয়াইজ যদি নিজের ল্যাঙ্গুয়েজে বোঝো, যেটা বুঝতে পেরেছো 3 ভাগের 1 ভাগ সাবস্টেন্সটা, তাহলে ভালো হয়। নেক্সট বলা হয়েছে ডু নট গিভ ইউর পার্সোনাল ভিউ অর ক্রিটিসিজম, এটা বলেছি। নেক্সট ট্রাই টু রাইট ইন সিম্পল আর সিঙ্গেল সেন্টেন্স, তোমাকে সিম্পল এবং সিঙ্গেল সেন্টেন্সে যতটা সহজভাবে লিখতে পারো ততটা সহজভাবে লিখবে। মানে তোমার যদি ওয়ার্ড স্টকে কাইন্ড অফ হচ্ছে কি একদম সহজ সহজ ওয়ার্ড যেটা থাকে সেটা লিখবে। সাবস্টেন্সে মার্কস এইভাবে ডিসাইড হয়, তুমি যে সাবস্টেন্সটা লিখছো যদি ক্লাস 9-10 বাচ্চা তোমার সাবস্টেন্সটা পড়ে বুঝতে পারে, তাহলে তুমি খুব ভালো মার্কস পাবে, 12তে 7-8 ইজিলি পেয়ে যাবে তুমি, যদি ওরকম মেন্টালিটি থাকে তোমার, বুঝতে পেরেছো? মেন যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে কি নো টাইটেল, কোনো টাইটেল দেওয়া যাবে না, জাস্ট দাগ নাম্বার দেবে 2-এর 1-এর প্যাসেজ করছো বা 2-এর প্যাসেজ করছো, 2-এর 1 দাগ দেবে, দেন তারপরে সাবস্টেন্স লেখা শুরু করে দেবে, ঠিক আছে? সাবস্টেন্স বলে শুধু হেডিং করতে পারো যে 2-এর 1 দাগ সাবস্টেন্স, তারপর লেখা শুরু করে দেবে। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল নোট এরকমভাবে হেডিং করবে, দেন তারপর লেখা শুরু করে দেবে, এক্সট্রা কোনো কিন্তু পয়েন্টস বা হেডিং করা যাবে না, এটা মেন রুলস।
তাহলে আই থিঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি যে কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে একটা সাবস্টেন্স লেখার জন্য, ঠিক আছে। তোমাদের আমি যখন লাইভ ক্লাস করাবো, যদি টাইম পাই, তাহলে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে আরও কীভাবে করতে হয়, কীভাবে কোনগুলো বাদ দিতে হয়, এইটা দিয়েই বুঝিয়ে দেবো নর্মালি, খুব সহজভাবে ইজি ওয়ার্ডে এখানটায় করা আছে। এবার ক্রিটিক্যাল নোটের তোমাদের একটুখানি বলে দিই, ক্রিটিক্যাল নোটের নিয়মটা বলে দিই কীভাবে লিখতে হবে না হবে। আমি যদিও 8 মার্কসের জন্য একদম পুরো ফর্ম্যাট বানিয়ে দিয়েছি, কোনো কিছু করতে হবে না, বাট যারা মোটামুটি হচ্ছে কিছু লাইভ ক্লাস করতে পারবে না বা কিছু, এটা দেখে নাও কীভাবে রাখতে হয়। তোমাকে প্রথমে কাইন্ড অফ হচ্ছে কি যে প্যাসেজটা তুমি পড়বে, সেই প্যাসেজটা কেমন ধরনের প্যাসেজ তার জনরাটা বলতে হবে, যে ইট ইজ এ ইনফরমেটিভ প্যাসেজ বা ডিসক্রিপটিভ প্যাসেজ বা ন্যারেটিভ প্যাসেজ বা রিফ্লেক্টিভ প্যাসেজ তোমাকে বলতে হবে। এবার ইনফরমেটিভ প্যাসেজ মানে কি, যে সমস্ত প্যাসেজগুলোতে ইনফরমেশনসগুলো থাকে, ডাটা থাকে। ধরো এনভায়রনমেন্টাল পলিউশনসের কথা বলছি, দেখুন সেখানটা ডাটাগুলো বললো যে এই কারণের জন্য এত লেভেলের পলিউশন উঠে গেছে, বা এই কারণের জন্য এই দেশে এতটা পলিউশন, ডাটা থাকছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওটা ইনফরমেটিভ প্যাসেজ, দরকার নেই নর্মাল হচ্ছে মানে বলে দিলে তুমি এটা যে ইনফরমেটিভ প্যাসেজ, প্রথমে এটা দিয়ে শুরু করতে হবে তোমাকে। যদি ডেসক্রিপটিভ প্যাসেজ হয়, ধরো কোনো একটা পার্টিকুলার গল্প ডেসক্রাইব করা হচ্ছে বা কোনো কিছু থিম, কোনো ডাটা নেই, সেখানটাকে ডেসক্রিপটিভ প্যাসেজ বলে। ন্যারেটিভ প্যাসেজ মানে হচ্ছে কি কোনো একটা অথর যখন ন্যারেট করে, তো এই সমস্ত প্যাসেজ তোমাকে জানতে হবে একটু আধটু, ঠিক আছে। যদিও আমি পিডিএফ এর মধ্যে তোমাদের বলে দিয়েছি এখানটায়, এই জায়গাটা সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে, এরকম দেখে নিও সমস্ত প্যাসেজ, এই কোনটাকে কোন প্যাসেজ বলে এভাবে ডিসকাস করা আছে নর্মালি, ঠিক আছে, পরপর। তাহলে তোমাকে প্রথমে প্যাসেজটা বলতে হচ্ছে ক্রিটিক্যাল নোট লেখার আগে, যে কি প্যাসেজ। দেন বলতে হবে তোমাকে অথরের অ্যাপ্রোচ, মানে যিনি লিখেছেন তার অ্যাপ্রোচটা কি, সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, ঠিক আছে। এই তোমাদের বলতে অথরের অ্যাপ্রোচটা বলতে হবে নেক্সট পার্টে। নেক্সট হচ্ছে কি তোমাকে থিমেটিক পয়েন্ট অফ ভিউ, ফিউ লাইন্স, মানে তোমাকে থিমেটিক মানে ওই প্যাসেজের যে থিমটা দেন সেটা তোমাকে লিখতে হবে। দেন যদি কোনো রকম ফিগার অফ স্পিচ থাকে দেন সেটা কিন্তু মেনশন করতে হবে। দেন তারপর হচ্ছে কি তোমাকে রাইটিং স্টাইলটা লিখতে হবে ওই প্যাসেজটার, ঠিক আছে। রাইটিং স্টাইল হচ্ছে কি তোমাকে, এবার তোমাকে সাবজেক্টিভ প্যাসেজ কোনগুলোকে বলা হয়, অবজেক্টিভ প্যাসেজ কোনগুলোকে বলা হয়, সেটা বলা আছে। সাবজেক্টিভ প্যাসেজ মানে কোনগুলো, যেখানটায় যে প্যাসেজে দেখবে কোনো একটা বক্তা তার নিজের ফিলিংয়ের কথা বলছে, তার নিজের বক্তব্যের কথা বলছে, নিজের ওপিনিয়ন বলছে, তখন মনে করবে যে এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্যাসেজ। যদি দেখো যে বক্তা অন্য কারোর ওপিনিয়ন বলছে, অন্য ব্যক্তির ফিলিংসের কথা বলছে, তখন ওটা অবজেক্টিভ প্যাসেজ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আবার একটা কনক্লুশন দিতে হয়, মানে মোটামুটি ইন্ট্রোডাকশনস প্লাস মেন আইডিয়া অফ দ্য গিভেন প্যাসেজ। ইন্ট্রোডাকশনটা হচ্ছে কি কেমন ধরনের প্যাসেজটা দিতে হবে, তারপর হচ্ছে কি তোমাকে মেন আইডিয়া দিতে হবে, দেন হচ্ছে মেন থিম দিতে হবে প্যাসেজটা, তারপর রাইটিং স্টাইল দিতে হবে। রাইটিং স্টাইল বলতে কেমন ল্যাঙ্গুয়েজে প্যাসেজটা লেখা, কেমন ওয়ার্ডে লেখা, আর তারপর হচ্ছে কি ফিগার অফ স্পিচ যদি ইউজ করে থাকে দেন সেটা লেখা, দেন তারপরে কনক্লুশনস। এটা হচ্ছে কি ওভারঅল রুলস সাবস্ট্যান্স এবং ক্রিটিক্যাল নোট লেখার। তো যারা রুলসটা জানো না একটুখানি জেনে নিয়েছো, তারপরে হচ্ছে কি আমি তোমাদের যদি লাইভ ক্লাস করাতে পারি আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, তাই তোমাদের আরও ডিটেলে বলে দেবো, ঠিক আছে, বা ফরম্যাটটা আমি তোমাদের দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং তোমাদের আমি এই পিডিএফটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং অ্যানালাইসিস এটা দিয়ে দিচ্ছি গ্রুপে পিডিএফটা। সো থ্যাংক ইউ সো মাচ।